জয় গুরু। গীতামুখে শ্রীকৃষ্ণ বলেছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধনাং কস্মিন্নাং ব্যক্তি তত্ত্বত। অর্থাৎ সহস্র সহস্র মানুষের মধ্যে কোনো একজন আত্মজ্ঞানের জন্য যত্নবান হয়, আবার ওই যত্নশীল বহু সিদ্ধ পুরুষের মধ্যেও কোনো একজন আত্মার যথার্থ তত্ত্ব লাভে সক্ষম হবে। আমাদের পরমারাধ্য গুরুদেব সেই একজনেরই একজন। যে কোনো ধর্মাবলম্বী কোনো মানুষই গুরু ভক্তি ভিন্ন আত্মজ্ঞান লাভ করতে পারে না। গুরু ভক্তি দৃঢ় করতে হবে। আত্মজ্ঞ কবিরও বলেছেন, गुरु भक्ति दृढ़ करके पीछे और उपाय, बिन गुरु भक्ति मोह जब काटा ना जाए। আমাদেরকে গুরু ভক্তি দৃঢ় করে তারপর অন্য উপায় অবলম্বন করতে হবে। যদি গুরু ভক্তি দৃঢ় না হয় তবে সংসারের মায়ামোহ পাশ থেকে মুক্ত হওয়ার কোনো পথ নেই। তাই গুরু ভক্তিই হোক আমাদের পথের শুরু। আমাদের গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর কোথাও কৈবল্যনাথ, কোথাও সত্যনারায়ণ রূপে বিরাজ করছে। যে সকল গুরু ভাই বোনদের পক্ষে বিদেশে গিয়ে গুরুদেবের জন্মস্থান, সমাধিস্থান এবং গুরুদেবের পদধূলি ধন্য প্রধান আশ্রম সচক্ষে দেখার সুযোগ নেই, তাদের জন্যই আমার এই প্রচেষ্টা। চলুন আমরা প্রথমে যাই জন্মস্থান ডিঙ্গামানিকে। ঢাকা থেকে জলপথে সুরেশ্বর ঘাট পৌঁছে অটো করে সকলেরই পরিচিত ঠাকুরবাড়ি পৌঁছে গেছি। অটো কখনো ঠাকুরবাড়ির ভেতরে পৌঁছে দেয়, কখনো ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায়। রাস্তায় বাদিকে নেবে পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে যতদূর খালি চোখে দেখা যায় প্রায় সবই ঠাকুরবাড়ির সম্পত্তি। চারধাম পরিক্রমায় প্রায় সকল তথ্যই গুরুভ্রাতা শ্রী শুভময় দত্ত মহাশয়ের বই থেকে নেয়া। সাধ্যমতো চেষ্টা করব সবকিছু দেখাতে ও জানাতে। ঠাকুরের জন্মভিটেতে ধ্বংসপ্রায় যে বাড়িটি দেখাবো সেটি ঠাকুরের পিতার তৈরি করেছিলেন কিনা জানা নেই, তবে প্রায় 150 বছর আগে এক অযোগ গ্রামে এই বাড়িটির মালিকের কতটা সমৃদ্ধি ছিল এবং কতটা খ্যাতি ছিল তা সহজেই অনুমান করা যায়। এই আমাদের সত্যনারায়ণ সেবা মন্দির। মন্দিরের সুউচ্চ মিনারটি সেকালে বহুদূর থেকে দেখা যেত, এমনকি পদ্মা নদীর বহু জায়গা থেকেও দেখা যেত, কিন্তু আজ আর তা সম্ভব নয়। গাছগাছালায় পরিবেষ্টিত মন্দিরে প্রবেশ করলে মন আপনা থেকেই শান্ত স্নিগ্ধতায় ভরে যায়। চারিদিকে পুকুর ঘেরা এই আশ্রম সর্বদা পাখির কলতানে মুখর থাকে, যা শহরবাসীদের এক মায়াবী জগতে নিয়ে যায়। প্রতি মুহূর্তে উপলব্ধি ঘটে ঠাকুরের এক স্নেহের পরশ। ঠাকুরের মাতা তার পিতার একমাত্র সন্তান হওয়ার সূত্রে ঠাকুরের পিতা এখানে বসবাস করছিলেন। এই ভূমিতেই পিতা রাধামাধব চক্রবর্তী এবং মাতা কমলাদেবীর ঘরে 1266 খ্রিস্টাব্দের ঠাকুর জন্মগ্রহণ করেন। সাধনারত অবস্থাতে ঠাকুরের জন্ম বৃত্তান্ত জানতে পেরে ছোট ছেলে লক্ষণ ঠাকুরের জীবন রক্ষা করেছিলেন। তিনি একজন নিষ্ঠাবান সৎ ব্রাহ্মণ বলেও পরিচিত ছিলেন। এই সব বাড়ি সবই একালের তৈরি হয়েছে। আদি বাড়ি আজ আর বাসযোগ্য নয়।
শুধুই স্মৃতি রোমন্থন করায়। এই যে কুণ্ডটি দেখতে পাচ্ছ, প্রচণ্ড শীতে গলা জলে তন্ত্র সাধনায় রত থাকতেন ঠাকুরের পিতা। এই কুণ্ডটিকে ঠাকুর শ্রীকুণ্ড নামে অভিহিত করেছেন। স্মৃতি মন্দির, ঠাকুরের পিতা ও মাতার সমাধি মন্দির, শ্রদ্ধার সাথে সর্বদা পূজিত হচ্ছেন। এর পেছনেই রয়েছে পঞ্চমন্ডি মন্দির এবং দুটি মিষ্টি বকুল গাছ। এই একটি গাছ এবং এর পাশেই রয়েছে পঞ্চমন্ডির মন্দির, যেখানে ঠাকুরের পিতা সাধনায় রত থাকতেন। এটি আরেকটি মিষ্টি বকুল গাছ, যা ঠাকুরের পিতা স্বহস্তে রোপণ করেছিলেন। এই জায়গার পরিবেশটা এত সুন্দর যা উপলব্ধি করার মতো। এখানে কিছুক্ষণের জন্য বিশ্রামকালে ক্ষুধা তৃষ্ণা রহিত হয়ে যায়। এই কুণ্ডটিকে ঠাকুর অমৃত কুণ্ড নামে অভিহিত করেছেন। পুলিশ কক্ষ, উৎসবকালে ব্যবস্থাপনার জন্য পাকাপাকি বন্দোবস্ত। পাশে যাত্রীনিবাস, সম্মুখে নাট মন্দির, তারপরেই মূল মন্দির। তার পেছনে দোতলা হলুদ বাড়িটি দেখা যাচ্ছে, সেটিও অতিথিশালা। এই বাড়িতেই নিচের তলায় রয়েছে লক্ষণ মন্দির, এক পাশে আশ্রম কার্যালয়। আমরা মূল মন্দির প্রাঙ্গণে এসে গেছি। প্রতিষ্ঠাকালে আত্মীয় পরিজনদের অনুরোধে ঠাকুর কলিকাতা থেকে দুখানি পট পাঠিয়েছিলেন। সকলের পছন্দ অনুসারে যে পটটি প্রতিষ্ঠা পেয়েছিল সেটিই আজও পূজিত হচ্ছে। যোগাযোগের অপ্রতুলতা হেতু প্রত্যহ ভক্ত সমাগম কম হলেও উৎসবকালে স্থানের সংকুলান ঘটে। সকালের পুজোর বন্দোবস্ত চলছে। চলো এই অবসরে আমরা ভিতর বাড়িটি ঘুরে আসি। যে পুরনো বাড়িটি তোমাদের এখন দেখাবো সেটি আদি বাড়ি। বটগাছ বাড়িটিকে গ্রাস করে নিয়েছে। দোতলার ছাদে মন্দিরের মতো ডোমওয়ালা দুখানা ঘর ছিল। উত্তরের দিকে ঘরটি ছিল লক্ষ্মীনারায়ণ মন্দির। ঠাকুর ওই ঘরেতেই বাল্যকালে সাধনায় রত থাকতেন। মাত্র 8 বৎসর বয়সে অতীন্দ্রিয় উপায়ে সিদ্ধমন্ত্র লাভ করেছিলেন। দক্ষিণের ঘরটি ভেঙে পড়েছে, উত্তরের ঘরটি স্মৃতি রোমন্থন করাচ্ছে। আমাদের সামনেই বাড়িটি আগাছা মুক্ত করার প্রয়াস চলছে।
ছাদের এই ঘরটি ছিল লক্ষ্মীনারায়ণ মন্দির, যেখানে ঠাকুর সিদ্ধ মন্ত্র লাভ করেছেন। এবার আমরা ঢুকছি ভিতর বাড়িতে, যেখানে ঠাকুরের আত্মীয় পরিজনেরা আজও বসবাস করছেন। অতিশয় সরল তাদের জীবনযাপন, অমায়িক তাদের ব্যবহার, ধন্য তাদের জীবন ঠাকুরের পরিবারে জন্ম নিয়ে। আমরা সমস্ত বাড়িটি ঘুরে ঘুরে দেখব এখন। এই মাটিতেই, এই ধুলোতেই এক অতীন্দ্রিয় পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্রদেব ছোটবেলায় ছুটোছুটি করে বেড়াতেন। মাত্র 8 বৎসর বয়সে পিতাকে হারিয়ে চঞ্চলমতির বালক ধীর স্থির অন্তর্মুখী হয়ে যেতে থাকেন। যথাসময়ে সাবিত্রী মন্ত্রে দীক্ষিত হয়ে ত্রিসন্ধ্যা বন্দনা দিতে যুক্ত থেকে যোগ সাধনায় সিদ্ধ মন্ত্র লাভ করেন। মাত্র 12 বৎসর বয়সে গৃহত্যাগ করে পাহাড়ে পর্বতে সাধন ভজনে নিজেকে ব্যপ্ত রেখে ঘুরতে ঘুরতে অক্ষয় তৃতীয়াতে কামাখ্যা মন্দিরে অভীষ্ট সিদ্ধ হয়। দেখা হয় দীক্ষাগুরু স্বামী অনঙ্গদেবের সাথে। গুরুর নির্দেশে পথ চলা, আবার গুরুর নির্দেশেই পাপী তাপী উদ্ধারে প্রায় 50 বৎসর বয়সে স্থায়ীভাবে আবির্ভূত হন আমাদের মাঝে কর্তব্য সম্পাদনে। অযাচিতভাবে নাম এবং নামী অভেদ মন্ত্রে দীক্ষিত করে দিয়ে গেলেন শিক্ষা। ভাগ্যং ফলতি সর্বত্র, ধৈর্যই ধর্ম, সত্যং পরম ধীমহি। এই জলাশয়টি বাড়ির দক্ষিণ দিকে। অপ্রয়োজন হেতু মাছ চাষের জন্য লিজ দেওয়া হয়েছে। এই জলাশয়টিকে ঠাকুর মায়াকুণ্ড নামে অভিহিত করেছেন। এখানে আশ্রম কার্যে ব্যবহারের জন্য জ্বালানি সঞ্চয় করে রাখা আছে। বড় বড় বাঁধানো চৌবাচ্চাগুলো উৎসবের সময় ব্যবহারে আসে। আমরা ঘুরতে ঘুরতে আবার মন্দির প্রাঙ্গণে এসে পড়েছি। এখানকার মহন্ত মহারাজ শ্রী কালীপ্রসাদ চক্রবর্তী মহাশয় কলকাতা থেকে আগত কয়েকজন অনুগত ভক্তদের সাথে সময় কাটাচ্ছেন। উনি ঠাকুরের কোন পর্যায়ের আত্মীয় তা আমার জানা নেই। আমরা এখন দাঁড়িয়ে আছি লক্ষণ মন্দিরে। দুই যমজ ভাই এখানে প্রতিদিন পুজোতে হচ্ছেন। ওনাদের ব্যবহৃত কিছু জিনিস আজও যত্ন সহকারে রক্ষিত আছে।
ঠাকুরের বড় ভাই জগবন্ধু বিদ্যালঙ্কার মহাশয় সরল এবং উদার চরিত্রের ছিলেন। তিনি বাংলা 1333 সনের 24শে ভাদ্র তারিখে মারা যান। অন্তিমকালে ঠাকুর কৃপা করে বাড়িতে এসেছিলেন এবং অন্তিম ক্রিয়ায় যোগ দিয়েছিলেন। আমরা এবার ফিরে এসেছি মন্দিরে।